নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন মডেল টেস্টে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে প্রথমেই বলে দিই, অনেকেই কমেন্টে তোমরা বলেছো যে বাকি যে বিগত আমাদের মক টেস্টগুলো সেগুলো আমরা কোথায় পাবো। চিন্তার কোনো কিছু নেই, আমি ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্ট করে রেখেছি তোমাদের সুবিধার্থে, এবং সেখানেই কিন্তু তোমরা লিঙ্কে ক্লিক করে আগের যে মক টেস্টগুলো আছে সেগুলো দেখে নিতে পারো। আজকের যে আমাদের মক টেস্ট রয়েছে সেই মক টেস্টে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের নমুনা প্রশ্নপত্র হিসেবে রেখেছি, এবং আমরা পুরো 60টা প্রশ্ন নিয়ে এখানে এসেছি। তাহলে প্রথমেই আমরা যে প্রশ্নটা দেখে নেব, গৌণকর্ম ও নিমিত্ত কারকে রে বিভক্তি দেখা যায় যে উপভাষায়। যেমনটা আমরা করেছি, তোমাদের সময় দেব এবং তোমরা অবশ্যই তোমাদের উত্তর নির্বাচনের সময় পাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কামরূপী উপভাষা। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, হালি শহরে মাহিষ্য বংশের রানী রাসমণির জন্ম হয় কত সালে, এবং তারিখটাও আমরা দিয়ে দিয়েছি, তারিখটাও কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর 1200 বঙ্গাব্দ 11ই আশ্বিন। 3 নম্বর প্রশ্ন, ভাবা যখন উচিত ছিল তখন তো কিছুই ভাবেননি জাহাপনা, উক্তিটি যার। সঠিক উত্তর জগৎ শেঠ। 4 নম্বর প্রশ্ন, নিচের যে গল্পগ্রন্থটি পান্নালাল প্যাটেল রচিত। আশা করছি তোমরা উত্তর নির্বাচন করে নিয়েছো নিজেদের মতো। সঠিক উত্তর জিন্দেগি কা খেল। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা অনেকেই আছে, আমি দেখি যে কমেন্টে তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো লিখতে থাকো। এমনটা নয়, খাতা পেন নিয়ে বসবে, কারণ আমরা তো এইভাবেই মক টেস্টটা নিয়ে আসি। তোমাদের নম্বরটা তোমরা নিজেরাই বিচার করে নিতে পারবে, অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। 5 নম্বর প্রশ্ন, যত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিয়োগ করেছিল। সঠিক উত্তর 1936। 6 নম্বর প্রশ্ন, করুণ সুরে বাদ্য বাজিল, এর সঠিক কারক বিভক্তি কি হবে? একদম ইজি। সঠিক উত্তর করণ কারকে এই বিভক্তি, কারণ দ্বারা দিয়ে কর্তৃক বোঝাচ্ছে। 7 নম্বর প্রশ্ন, প্রত্নজীব কাব্যগ্রন্থের কবি কে? প্রত্নজীব কাব্যগ্রন্থের কবি জানতে চাওয়া হয়েছে। আশা করছি সঠিক উত্তর দেওয়া হয়ে গেছে। সঠিক উত্তর জয় গোস্বাম। 8 নম্বর প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে। মহারানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন কত সালে, সেই সালটা জানতে চাওয়া হয়েছে, এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1858। 9 নম্বর প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে, এর সঠিক কারক কি হবে? সঠিক উত্তর সম্বন্ধে এর বিভক্তি, সম্বন্ধ পদ। 10 নম্বর প্রশ্ন, হিটলারের পরেই আমার স্থান কার? আশা করছি তোমাদের এই প্রশ্নের ধরনটা বুঝতে অসুবিধে হয়নি। আমরা জানি যে এটা কিন্তু প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে গল্প হিসেবে নেওয়া হয়েছে, এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে হের গোয়েরিং। 11 নম্বর প্রশ্ন, তোদের সকলের জয়ধ্বনি করা হোক, এখানে যে বাচ্য হয়েছে। সঠিক উত্তর ভাববাচ্য। 12 নম্বর প্রশ্ন, কথাশিল্পী শব্দের সঠিক সমাস কি হবে? সঠিক উত্তর ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ। ব্যাসবাক্যটা আমি একটু প্রসঙ্গক্রমে বলে রাখি, কথার শিল্পী। ঠিক আছে, আবার এটা অনেকেই হয়তো অন্যরকমভাবে ব্যাসবাক্য করে নিতে পারো, কিন্তু যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা হচ্ছে কথার শিল্পী হয়, এবং ষষ্ঠী তৎপুরুষ একে আমরা বলতে পারি। 13 নম্বর প্রশ্ন, এগিয়ে আসি উঠে দাঁড়াই বাক্যটি যে ধরনের। 4টি অপশন রয়েছে, এবং সেই অনুযায়ী আমাদের বাক্যটিকে নির্ধারণ করতে হবে যে এই বাক্যটি কি ধর্মের। সঠিক উত্তর হয়ে যাচ্ছে যৌগিক, কারণ আমরা দুটো স্বাধীন বাক্যকে কমা দ্বারা যুক্ত করেছি। 14 নম্বর প্রশ্ন, শ্রীমন্তর ছোট বোন খুকুর শ্বশুরবাড়ি কোথায়? আমরা ঈর্ষা গল্প থেকেই প্রশ্নটাকে রাখা হয়েছে, এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভবানীপুর। 15 নম্বর প্রশ্ন, কেরি সাহেব তার মুন্সিকে কত দিতেন? সঠিক উত্তর 20 টাকা। 16 নম্বর প্রশ্ন, কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতাবলীর যত সংখ্যক কবিতা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। সঠিক উত্তর 18 নম্বর কবিতা। 17 নম্বর প্রশ্ন, প্রকৃতি কবিতায় বিস্ময় তাই জাগে আমার গান পংক্তিটি যতবার ব্যবহৃত হয়েছে। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু খুব ক্রুশিয়াল। ঠিক আছে, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের এইভাবে পড়াশোনা করতে হবে। আমরা একাদশ দ্বাদশের জন্য যারা প্রস্তুতি নিচ্ছি তারা আশা করছি এই প্রশ্নের উত্তরটা এতক্ষণ দিয়ে দিয়েছো, এবং সঠিক উত্তর 4বার ব্যবহার করা আছে। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, রানুর জন্য কাব্যগ্রন্থের রচয়িতা কে?
খুব সচেতনভাবে প্রশ্নের উত্তরটা পড়তে হবে। আশা করছি তোমরা উত্তর দিয়ে দিয়েছো। সঠিক উত্তর বীরেন্দ্র চট্টোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন, বড় বাড়িতে বড়বাবু যে চাল ছাড়া খান না। আমরা বুঝতেই পারছি ভাত গল্প থেকে নেওয়া হয়েছে এবং সঠিক উত্তর কনক পানি। 20 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্পে যাকে বান্দা মানুষ বলা পেয়েছে। এটা অবশ্যই পারতেই হবে এবং আমরা জানি এটা তোমরা উত্তর দিয়ে দিয়েছে চট করেই। সঠিক উত্তর করিম ফরাজি। 21 নম্বর প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ, তারপর নদীর জল যে ফুলের মতো লাল হয়ে গিয়েছিল। শিকার কবিতা, জীবনানন্দ দাশ। আমরা বুঝতেই পারছি সঠিক উত্তর, এটাও কিন্তু খুব চট করেই তোমরা দিয়ে দিয়েছো আশা করছি। সঠিক উত্তর মচকা ফুলের মতো লাল। 22 নম্বর প্রশ্ন, পাড়ের কাঁথা মাটির বাড়ি কাব্যের কবি কে। সঠিক উত্তর শক্তি চট্টোপাধ্যায়। 23 নম্বর প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি। যদিও সংলাপটা তিনি পূরণ করতে পারেননি, ভুলে গিয়েছিলেন মিডলে, নাটকে এইভাবেই বলা আছে, বিভাব নাটক থেকে নেওয়া হয়েছে এবং সংলাপটির রচয়িতাকে সেটাই জানতে চাওয়া হয়েছে। আশা করছি তোমরা উত্তর দিয়ে দিয়েছো। সঠিক উত্তর বার্নার্ড শ। 24 নম্বর প্রশ্ন, এ হর্স মাই কিংডম ফর এ হর্স সংলাপটি যে নাটকের। নানা রঙের দিউ নয় একেবারে শেষে গিয়ে আমরা এই নাটকের কয়েকটা উক্তি পাই এবং আশা করছি তোমরা সেই নাটকের উত্তরটা দিয়ে দিয়েছো, ওথেলো। 25 নম্বর প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার বাংলা তর্জমা করেন কে। খুবই সাদামাটা একটা প্রশ্ন, কিন্তু আমাদের নজরের বাইরে অনেক সময়ই চলে যায়, সেই জন্য এই প্রশ্নটাকে রাখা হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে শঙ্খ ঘোষ। 26 নম্বর প্রশ্ন, নিচের যেটি বেট্রোল্ট ব্রেক্টের লেখা একটি গ্রন্থ। আমাদের আছে ভারতীয় অনুষঙ্গ এবং আমাদের লেখক পরিচিতির থেকেও যে প্রশ্নগুলো আসবে সেরকম ধরনের একটা প্রশ্ন দেওয়া হয়েছে। সঠিক উত্তর থ্রি পেনি ওপেরা। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কর্তার সিং দুগ্গালের কাব্যগ্রন্থ। দেখো আমরা কিন্তু সাধারণত জানি কর্তার সিং দুগ্গাল একজন কথা সাহিত্যিক, কিন্তু তিনি কিন্তু সব দিকেই তার কলম ঘুরিয়েছেন, উপন্যাস, ছোট গল্প, নাটক, কাব্যগ্রন্থ, ঠিক আছে। আর এখানে সেইভাবেই এখানে জানতে চাওয়া হয়েছে যে কোনটা দুগ্গালের কাব্যগ্রন্থ। সঠিক উত্তর কন্ধে কন্ধে। ঠিক আছে, আমি প্রসঙ্গক্রমে এখানে একটু বলে রাখি, বুদ্ধং শরণং গচ্ছামি এটি হচ্ছে কর্তার সিং দুগ্গালের একটি বিখ্যাত নাটক। শরৎ পুনন্দি রাত এটি হচ্ছে কর্তার সিং দুগ্গালের একটি বিখ্যাত উপন্যাস এবং দঙ্গার হচ্ছে একটি ছোট গল্প গ্রন্থ। ঠিক আছে, আর কন্ধে কন্ধে হচ্ছে কাব্যগ্রন্থ। আশা করছি তোমরা এই জিনিসটা, এই তথ্যটা তোমরা খাতায় নোট করে নেবে। 28 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের প্রকাশিত প্রথম গল্প হলো কোনটি। সঠিক উত্তর শুধু কেরানি। 29 নম্বর প্রশ্ন, সতীনাথ ভাদুরী যে উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পান। আশা করছি সঠিক উত্তর তোমরা দিয়ে দিয়েছো। সঠিক উত্তর জাগরি। আমি একটু এখানে তথ্য দিয়ে রাখি, জাগরি উপন্যাস রবীন্দ্র পুরস্কার পায় 1950 সালে, আর 1950 সালেই রবীন্দ্র পুরস্কার প্রথম প্রবর্তিত হয় এবং সতীনাথ ভাদুরী রবীন্দ্র পুরস্কার প্রাপক হিসেবে প্রথম। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 30 নম্বর প্রশ্ন, গিন্নি কোন জাতীয় শব্দ। আমাদের একটু পূর্বের শব্দের দিকে নজর দিতে হবে, তারপরে কিভাবে এসছে সেটা দেখতে হবে। আমি একটু ক্লু দিয়ে দিলাম। তাহলে সঠিক উত্তর অর্ধ তৎসম। কেন? কারণ গৃহিণী থেকে গিন্নি হয়েছে, গৃহিণী তৎসম এবং সেখান থেকে একটু পরিবর্তিত হয়ে গিন্নি হয়েছে, অর্ধ তৎসম। ঠিক আছে। 31 নম্বর প্রশ্ন, পুণ্যবেদীর শূন্যে ধ্বনিল ক্রন্দন, যত বছরের ক্রন্দন। কাজী নজরুল ইসলাম। আমি একটু ধরিয়ে দিচ্ছি, দীপান্তরের বন্দিনী। যারা আমরা পড়াশোনা করেছি তারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবো। সঠিক উত্তর 150 বছর। অর্থাৎ পুরো লাইনটা এরকম ছিল, পুণ্যবেদীর শূন্যে ধ্বনিল ক্রন্দন ড্যাশ 150 বছর। ঠিক আছে। 32 নম্বর প্রশ্ন, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, বলো 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 সবে সেই গানটি। তাহলে গানটির রচয়িতা কে, এটাই জানতে চাওয়া হয়েছে। আশা করছি এটা আমাদের ভুল হওয়ার নয়, কারণ ছোটবেলা থেকে আমরা শুনে আসছি। সঠিক উত্তর অতুল প্রসাদ সেন। 33 নম্বর প্রশ্ন, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি যে সুরের প্রভাবে রচিত। আমরা ছোটবেলা থেকে এই গানটা শুনে আসছি, রবীন্দ্রনাথের বিখ্যাত একটি গান
এবং সেই গানটার সুরটা কিন্তু আমাদের অন্যান্য গানের তুলনায় একটু আলাদাই মনে হয়, তাই না? তাহলে সেই গানের সুরটা আসলে কোন লোকসুর বা লোকসঙ্গীতের সুরের আদলে রবীন্দ্রনাথের সুর রচনা করেছিলেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে একটি। সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছো আশা করছি। সঠিক উত্তর ভাটিয়াদি। 34 নম্বর প্রশ্ন, বিখ্যাত শ্বেত অভিসারিকা যে নামটি দেওয়া হয়েছিল সেই চিত্রে, সেই চিত্রশিল্পী কে? বিখ্যাত শ্বেত অভিসারিকার চিত্রশিল্পী কে? সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। 35 নম্বর প্রশ্ন, শিল্পী নামক আর্ট জার্নাল প্রকাশ করেন নিচের যে ব্যক্তি? সঠিক উত্তর হেমেন্দ্রনাথ মজুমদার। 36 নম্বর প্রশ্ন, তাজমহল ফিল্ম কোম্পানির জন্ম হয় যার উদ্যোগে? অর্থাৎ এই কোম্পানির জন্য যে সবচেয়ে বেশি উদ্যোগী ছিলেন সেই ব্যক্তির নাম এখানে জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর আশা করছি তোমরা দিয়ে দিয়েছো। সঠিক উত্তর হলো শিশির কুমার ভাদুরী। 37 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কলকাতায় স্থাপিত হয় কত সালে? সঠিক উত্তর 1784। 38 নম্বর প্রশ্ন, যত সালে ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের নতুন নামকরণ হয়? অর্থাৎ আগে একটি নাম ছিল এবং সেটা পরবর্তীকালে যে সালে ইন্ডিয়ান বোটানিক গার্ডেন নামকরণ করা হয় নতুন করে, এটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1952 সালে। 49 নম্বর প্রশ্ন, 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গঠিত গুচ্ছ ধ্বনির উদাহরণ কোনটি? 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গঠিত গুচ্ছ ধ্বনির উদাহরণ হলো যন্ত্র। কেন? যন্ত্রের মধ্যে ন আছে, ত আছে, র আছে। ঠিক আছে, বেশিরভাগ আমরা গুচ্ছধ্বনি জানি দুটোতেই হয় এবং ততোধিকও হয়। এই তিনটা ব্যঞ্জন ধ্বনি দিয়ে সমাবিত যে গঠিত উচ্চধ্বনি তার একটা উদাহরণ জানতে চাওয়া হয়েছে। আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কিন্তু নোট করে রেখো। 40 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি? ভাষার জায়গাটার থেকে প্রশ্নটা করা হয়েছে, যেহেতু একাদশ দ্বাদশ আমাদের ভাষার ইতিহাস এবং সাহিত্যের ইতিহাসের যে বই দুটো আছে ওই দুই থেকে যেহেতু প্রশ্ন আসবে সেই জন্য, তাহলে পার্শ্বিক ধ্বনি হয়ে যাচ্ছে ল। 41 নম্বর প্রশ্ন, বসন্ত বাহার শব্দটি যে ধরনের? বসন্ত বাহার শব্দটি যে ধরনের? সঠিক উত্তর সংকর। অর্থাৎ তৎসম শব্দ এবং বিদেশি শব্দের সংমিশ্রণে এই শব্দটি গঠিত হয়েছে। অর্থাৎ বসন্ত শব্দটি তৎসম শব্দ এবং বাহার শব্দটি একটি বিদেশি শব্দ, তাহলে এই দুটো শব্দের মিলিয়ে সংকর শব্দ তৈরি হয়েছে। 42 নম্বর প্রশ্ন, যত চাও তত নাও বাক্যটিতে যে ধরনের সর্বনাম পাওয়া যায়? সঠিক উত্তর সাপেক্ষ সর্বনাম। আর এই সাপেক্ষ সর্বনামের দ্বারাই কিন্তু আমরা জটিল বাক্য নির্মাণ করে থাকি, এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যত তত, যেমন তেমন, তাই না, এই সমস্ত। 43 নম্বর প্রশ্ন, অন্য শব্দের আদি অর্থ খাদ্য, পরবর্তীত অর্থ ভাত, এক্ষেত্রে ঘটেছে অর্থের কি? সঠিক উত্তর সংকোচ। কেন? কারণ আগে অন্ন বলতে সব খাবার দাবারকেই বোঝানো হতো খাদ্য মাত্রেই, কিন্তু এখন শুধুমাত্র একটি বিশেষ প্রকারের খাবারকেই বোঝানো হয়, অর্থাৎ অর্থের কিন্তু সংকোচন ঘটে গেল। ঠিক আছে। 44 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইংরেজি শব্দ? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য এখানে রাখা হয়েছে। আমরা সাধারণত কিন্তু এরকম ধরনের ইংরেজি শব্দ জিজ্ঞাসা করা হয় না, কিন্তু দেখো এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু দেখে আমাদের নিশ্চয়ই কনফিউশন তৈরি হয়েছে। ঠিক আছে, খুব কাছাকাছি কিন্তু সবগুলোকে ইংরেজি মনে হচ্ছে। ঠিক আছে, নিচেরটা হয়তো ডি অপশনটা বাদে হয়তো বাকি উপরের তিনটেই মনে হচ্ছে, তাই না? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাউডার। 45 নম্বর প্রশ্ন, গোবর গুহ নামে পরিচিত কুস্তিবিদের আসল নাম কি? এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যেই পড়ছে। সঠিক উত্তর যতীন্দ্র চরণ ভুক। 46 নম্বর প্রশ্ন, আমাদের দাদাকে নিয়ে সৌরভ গাঙ্গুলিকে পদ্মশ্রী সম্মাননা প্রদান করা হয় কত সালে? সঠিক উত্তর 2004 সালে। 47 নম্বর প্রশ্নে চলে এসেছি,
মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন যে ভাষাবিজ্ঞানী। এখানে তথ্য সম্পর্কে একটু বলে রাখি। এই প্রশ্নটা 2016 একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায়, বাংলা পরীক্ষায় প্রশ্নটা এসেছিল, অর্থাৎ এটা রিপিট প্রশ্ন। এটাকে আমরা তোমাদের এই মক টেস্টে রেখেছি। আশা করছি তোমরা সকলেই এই প্রশ্ন সম্পর্কে অবহিত আছো এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে নোয়াম চমস্কি। 48 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তাড়িত অল্প প্রাণধ্বনি? তাড়িত অল্প প্রাণধ্বনি, সঠিক উত্তর ডয়বিন্দু র। 49 নম্বর প্রশ্ন, নিচের যেটি বিড়ালের সমার্থক শব্দ? নিচের যেটি বিড়ালের সমার্থক শব্দ, সঠিক উত্তর মেকুর। এই মেকুর বাংলা ভাষার বিভিন্ন উপভাষায়, বিশেষ করে আমার যতদূর মনে পড়ছে বরেন্দ্রী উপভাষায় বিড়ালকে মেকুর বলা হয়। ঠিক আছে, তোমাদের জন্য একটা টাস্ক থাকলো, এটা কিন্তু উপভাষীয়। ঠিক আছে, আমরা সাধারণত বিড়ালের সমার্থক শব্দ হিসাবে মার্জার বলে থাকি, তাই না? মার্জার কিন্তু আমাদের এই সংস্কৃত শব্দেরই তৎসম শব্দের মধ্যেই একটা পড়ে। তাহলে বিষয়টা হচ্ছে মেকুর কোন উপভাষার থেকে এসছে, এটা যদি কেউ খুঁজে আমাদের কমেন্টে জানাও, আমাদের সকলের জন্য, অন্তত আমার তো জানা নেই। ঠিক আছে, তাহলে কোন উপভাষা? আমার মনে হচ্ছে বরেন্দ্রী, কিন্তু একটু রিসার্চ করতে হবে। তোমাদের একটু রিসার্চের ভারটা তোমাদের কাছেও দিলাম। তোমরা অবশ্যই যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে মেকুর শব্দটি বিড়ালে যে সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কোন উপভাষা, মেকুর শব্দটি কোন উপভাষার অন্তর্গত। ঠিক আছে, 50 নম্বর প্রশ্ন, খাওয়া শব্দের সঠিক ব্যুৎপত্তি কি হবে? খুব ইজি, কিন্তু এটা কিন্তু পারা উচিত, কারণ তদ্ধিত প্রত্যয়ের থেকে কিন্তু প্রশ্নটা এসছে। এখানে কিন্তু ধাতুর কোনো ঝামেলা নেই। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে খা যুক্ত আ। ঠিক আছে, 51 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক কে? সঠিক উত্তর প্রশান্তচন্দ্র মহালানবিশ। 52 নম্বর প্রশ্ন, এতকাল হাউ অচ্ছিলেষু মোহে এবে মই বুঝিল সদ্গুরু বোহে। চর্যাপদকর কে, বা এই পদটির রচয়িতা কে? কোন চর্যাপদকার? আশা করছি তোমরা উত্তর দিয়ে দিয়েছ। সঠিক উত্তর ভাদেপা। 53 নম্বর প্রশ্ন, দেশি থেকে দিশি যে ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? দেশি থেকে দিশি যে ধরনের ধ্বনি পরিবর্তন, সঠিক উত্তর স্বরসঙ্গতি। 54 নম্বর প্রশ্ন, ইক্ষু শব্দের সঠিক পদান্তর কি হবে? ইক্ষু শব্দের সঠিক পদান্তর কি হবে? সঠিক পদান্তর ঐক্ষব। ঠিক আছে, 55 নম্বর প্রশ্ন, দাশরথী শব্দের সঠিক ব্যুৎপত্তি কোনটি? আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ। সঠিক উত্তর দশরথ যুক্ত স্নি। 56 নম্বর প্রশ্ন, হি হ্যাজ গন টু ডগস এর বাংলা ভাবানুবাদ করলে কি দাঁড়াবে? কারণ যেহেতু আমাদের সিলেবাসে চলতি ভাষায় এই বাংলা ইংরেজি ভাষা থেকে বাংলা চলতি ভাষায় অনুবাদ করো ওই জায়গাটা আছে, সেই জন্য এরকম একটা প্রশ্ন তোমাদের জন্য রাখা। এবং সঠিক উত্তর শিখবল্লায় গেছে। কেন প্রশ্ন হতেই পারে, আমি একটু ব্যাখ্যা দিই। শি হ্যাজ গন টু ডগস। এবার দেখো, ইংরেজিতে তোমাদের যদি জানা থাকে, আমার যতটুকু জানা আছে, গুড এবং গুডস এই দুটো শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। গুড মানে ভালো, গুডস মানে কাঁচামাল বা মালপত্র টাইপের এরকম কিছু বোঝানো হয়। যেমন কি দেখবে গাড়ির মধ্যে লেখা আছে গুডস ক্যারিয়ার, তার মানে মালপত্র বহনকারী যানবাহন। তেমন করে ডগ এবং ডগস যখন বাক্যে এইভাবে ব্যবহার করা হবে তখন সেই ডগস বলতে বোঝানো হবে যে সে গোল্লায় গেছে বা সে খারাপ সঙ্গতে চলে গেছে, এইরকম একটা ভাব বোঝাবে। সেই জন্য কিন্তু প্রশ্নের মধ্যে ভাবানুবাদ করা আছে। ঠিক আছে, আচ্ছা বেশ। 57 নম্বর প্রশ্ন, মানিকরাম গাঙ্গুলি যে শতকের কবি? ঠিক আছে, সঠিক উত্তর ষোড়শ শতাব্দীর কবি। আচ্ছা, এখানে একটু প্রাসঙ্গিকভাবে তোমাদের একটু তথ্য দিয়ে রাখি। এই যে প্রশ্নগুলো যে করা হয়েছে, তোমরা কমেন্টে মাঝে মাঝেই আমাদের জানাও যে স্যার এই জায়গাটা তো এইরকম হবে, এই জায়গাটা তো এরকম হবে। অবশ্যই আমি কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো করি সেটা সম্পূর্ণ পাঠ্য বইয়ের থেকে করি। সাহিত্যের ইতিহাসে যে প্রশ্নগুলো আছে অনেক সময় দেখা গেছে এটা তো ঠিকই যে যে বইগুলো তোমাদের করতে দেওয়া হয়েছে আমাদের সরকারের তরফ থেকে,
সেখানে কিছু কিছু প্রশ্নের তথ্য ভুল আছে। আমি পরবর্তীতে যখন বাংলা সাহিত্যের ইতিহাস ঘাটলাম, বিশেষ করে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ও সুকুমার সেন, তখন সেখানে এক ধরনের সাল বা এক ধরনের শতাব্দী দেওয়া থাকে। আর এই যেই বইগুলো এখন তোমরা পড়ছো বা পড়তে হচ্ছে আমাদের, সেই বইগুলোতে কিন্তু অন্য ধরনের শতাব্দী দেওয়া থাকে। যেমন কি চন্দ্রাবতীর রামায়ণের ক্ষেত্রে আমি যেই তোমাদের এই পাঠ্য বইয়ের থেকে প্রশ্ন করেছিলাম, আমি পরবর্তীতে কেউ একজন কমেন্ট করেছিল যে স্যার এটা তো ষোড়শ শতাব্দী হবে, আপনি সপ্তদশ শতাব্দী উত্তর দিয়েছেন। তা আমি পরবর্তীতে যখন সুকুমার সেন ঘেটে দেখলাম যে সেখানে ঠিকই ষোড়শ শতাব্দী দেওয়া, কিন্তু বইয়ের মধ্যে কিন্তু ভুল দেওয়া আছে। আমি কিন্তু এটা তোমাদের অবগত করালাম, তোমাদের জন্য প্রশ্ন সেট করতে করতেই আমার এই ধরনের তথ্যটা সামনে এলো, সেই জন্য তোমাদেরকে এই তথ্যটা জানিয়ে রাখলাম। এবার তোমাদের চয়েস, তোমরা কোন বই থেকে পড়বে। ঠিক আছে, আর আমি যে প্রশ্নের উত্তরগুলো এখানে দিয়েছি সেটা কিন্তু তোমাদের এই পাঠ্য বই, অর্থাৎ সরকারের তরফ থেকে দেওয়া পাঠ্য বই থেকেই করা হয়েছে। যদি ভুলভ্রান্তি থাকে তাহলে ধরে নেবে যে সেই বইয়ের মধ্যে ভুলভ্রান্তি আছে। ঠিক আছে, অবশ্যই আমাদের কমেন্টে জানাও। আমি এখানে তোমাদের একটু সময় নষ্ট করলাম। 58 নম্বর প্রশ্ন, বিদ্যাবতীর কীর্তিলতা যে ভাষায় লেখা? আশা করছি সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর অবহট্ট। 59 নম্বর প্রশ্ন, হযরত বেলালের জীবনী রচয়িতার নাম কি? সঠিক উত্তর মীর মোশাররফ হোসেন। 60 নম্বর এবং আজকের অন্তিম প্রশ্নে আমরা চলে এসেছি, যেখানে বলা হচ্ছে ছন্দ চতুর্দশী গ্রন্থের প্রণেতা কে? সঠিক উত্তর মোহিতলাল মজুমদার। ঠিক আছে, এই গেল তোমাদের পুরো 60টি প্রশ্নের বাঞ্চ। কেমন লাগলো এই প্রশ্নের ধরনগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এই পাঠ্য বইয়ের থেকেই করা হয়েছে, কোনো বাইরে থেকে প্রশ্ন করা হয়নি, কোনো 11-12 কোনো রকম নবম দশম শ্রেণীর সিলেবাসের সঙ্গে গুলিয়ে ফেলা হয়নি। সচেতনভাবে কিন্তু আমরা প্রশ্ন সেট করেছি তোমাদের জন্যই, তোমাদের সুবিধার জন্যই। অবশ্যই অবশ্যই অনেকেই আমাকে কমেন্টে তোমরা জানিয়েছো যে তোমরা এখান থেকে যেহেতু নোট করে রাখো, সেই জন্য আমরা কিন্তু বারবার করে চেক আপ করে তারপরেই কিন্তু তোমাদের কাছে এই মক টেস্টগুলো নিয়ে আসি। এবার দেখো, যন্ত্র তো নই, মানুষ বটে, সেই জন্যই ভুলভ্রান্তি হতেই পারে। এবং তোমরা আমাদের পাশে আছো আমরা জানি, এবং আমার ছাত্রছাত্রীরা এটুকু আমাকে সহযোগিতা করবে বলে আমি আশা রাখি এবং বিশ্বাস রাখি। সেই জন্য কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের জানাবে, এবং সেই হিসাবে কিন্তু আমরা পরবর্তীতে সেটাকে শোধরানোর চেষ্টা করব, এবং কমেন্টেও জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ আমাদের ছাত্রছাত্রীরা ভুল ধরেছে। তাহলে এখানেই আমরা শেষ করছি আজকের আলোচনা। ঠিক আছে, ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত থাকার জন্য। এবং যেমনটা আমি সবসময় বলি যে সাফল্য কিন্তু একদিনে আসবে না, কিন্তু একদিন আসবেই, এই আশা নিয়ে আজকে শেষ করছি। পড়াশোনায় থাকো, লক্ষ্যে থাকো। ধন্যবাদ।